আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, গত দুদিন আগে ডাকসুতে যে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে বিএনপির বিশাল ভরাডুবি অর্থাৎ পরাজয়। এর মূল কারণ কি? এ নিয়ে সারা দেশে চলছে নানান আলোচনা সমালোচনা। তবে এক একজন এক এক রকম কথা বলে, যে যা বোঝে সে সেরকম বলে। আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, এর থেকে বেশি তো আর কেউ বলতে পারবে না। বিষয়টাকে আমি যেভাবে দেখছি, দর্শক বন্ধুরা যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন এর মধ্যে হয়তো বাস্তবতার মিল খুঁজে পাওয়া যাবে। আমি বিষয়টা বলার আগে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরব। যেমন এখন প্রতি ঘরে ঘরেই স্কুল কলেজে ভার্সিটিতে যেসব ছেলেমেয়েরা পড়ে, লেখাপড়া করে, এরা প্রেম করে, প্রেম প্রীতি করে। এজন্য প্রেম প্রীতি করাটাকে এখন খুব একটা দোষের চোখে কেউ দেখে না, খুব একটা আলোচনা সমালোচনার দৃষ্টিতে কেউ দেখে না। এটা একটা সাধারণ বিষয় বলেই সবাই মনে করে। মানুষ মনে করে যে ও কোনো ব্যাপার না, বর্তমানে ও ঘরে ঘরে সবাই করে থাকে। যে কাজটা সবাই করে, এই কাজটা যদি অপরাধমূলক কাজও হয়, তাও এই কাজটা সমাজে হালকা করে দেখে মানুষ। যেমন একটা গ্রামে যদি একটা ছেলে গাঁজা খায়, ওই ছেলেটাকে সবাই ঘৃণার দৃষ্টিতে দেখবে, বেকার দৃষ্টিতে দেখবে। আর যদি ওর মতন গাঁজাখোর আরও 10টা থাকে, তাহলে বলবো ও কোনো ব্যাপার না, ও গাঁজা আজকাল সবাই খেয়ে থাকে, বর্তমানে নেশা সবাই করে, ও কোনো ব্যাপার না। ঠিক তেমনি এই 16টা বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোনো ওয়াজের প্যান্ডেলে কোনো হুজুরকে সত্য কথা বলতে দেওয়া হতো না। অর্থাৎ যে কথাটা আওয়ামী লীগের গায়ে লাগে, সরকারের বিপক্ষে যায়, এমন কোনো কথা বলতে দেওয়া হতো না। বাধা সৃষ্টি করা হতো, হুজুরদেরকে অপমান করা হতো। ঠিক একই কাজটা আওয়ামী লীগের বিএনপির শীর্ষস্থানে থাকা কিছু আওয়ামী দালাল, তারা আওয়ামী লীগের এই অপকর্মগুলোকে হালকা করার জন্য ঠিক এই একই কাজগুলো করে যাচ্ছে এই একটা বছর ধরে। এখানে ওয়াজে বাধা, ওখানে ওয়াজে বাধা, হুজুরকে অপমান ওয়াজের প্যান্ডেলে। তারপরে চিন্ময় দাস নাম করে একজন সন্ন্যাসী, ভণ্ড সন্ন্যাসী, সে হচ্ছে রয়ের এজেন্ট, ইন্ডিয়ান দালাল। তারা গেরুয়া পতাকাকে টানিয়ে, ভারতের গেরুয়া পতাকা টানিয়ে তার নিচে বাংলাদেশের পতাকাকে রেখে যে অবমাননা করেছে, এই অবমাননার দায়ে, এই অবমাননার জন্য বিএনপির ভিতরে থাকা এক দেশপ্রেমিক নেতা বিএনপির, সে ওই চিন্ময়ের নামে বাদী হয়ে মামলা করে হাইকোর্টে। যে মামলায় চিন্ময় এখনো জেলে আছে। বিএনপি ওই লোকটাকে স্বাগত জানাবে কি, তাকে প্রমোশন করবে কি, উল্টো কি করলো, তাকে বহিষ্কার করলো। এই যে কাজগুলো। তারপরে ফ্রান্সে থাকা যে পিনাকিদা আছে, তারপরে আমেরিকাতে থাকে সাংবাদিক ইলিয়াস ভাই আছে, লন্ডনে থাকে জ্যাকব মিল্টন ভাই আছেন। এরা যে দাবি করে আসছে অনেক দিন ধরে যে বিএনপির সঙ্গে ইন্ডিয়ার একটা নেগোসিয়েশন হয়েছে, বিএনপি যদিও এই কথাটা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করে। এখন আসল ঘটনা কি এটা তো আমরা কেউ জানি না, কি নেগোসিয়েশন হয়েছে না হয়েছে, আমি তো আর ধারে ছিলাম না। তবে এটুকু বলতে পারি, ভারতের প্রতি বিএনপির এত নমনীয় ভাব কেন? লুৎফুজ্জামান বাবর
ভারতের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে এখন আর ক্যামেরার সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। এই ভারত আমাদের বিশ্বের ভিতর সব থেকে বড় শত্রু। এই বিএনপির ভিতর শীর্ষস্থানীয় থাকা কিছু দালাল, যারা বিএনপির মধ্যে থেকে আওয়ামী লীগের কাজ করে আসছে, অর্থাৎ আওয়ামী লীগের যে অপকর্মগুলো, এগুলোকে হালকা করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে, কিন্তু বিএনপি এদেরকে বহিষ্কার করছে না। এই একটা কারণ। এছাড়া টুকিটাকি অনেক কারণ আছে। আর ওই যে চাঁদাবাজি টেন্ডারবাজি বলেন, ওটা মূল কারণ না, বা চাঁদাবাজি টেন্ডারবাজি যতটা রটানো হচ্ছে এতটা না। আবার যে মোটে কিছু হয়নি তাও না, মূল কারণ ওইটা না। কারণ বাংলাদেশের মানুষ ধার্মিক, ধর্মভীরু, ইসলাম প্রিয়। ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা, মনোভাব বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ বাংলাদেশের মানুষ কোনো দলের সঙ্গে নিকাবসী নেই যে সেই দল যা করবে তাই মেনে নিতে হবে, তা কিন্তু নয়। আর এক ছাগলচোদা নেতা, শীর্ষ নেতা বিএনপির, তার নামটা আমি বলতে চাচ্ছি না, দর্শক বন্ধুরা আপনারা বুঝে নেবেন। উনি একদিন বলল যে কোরআনে কোনো রাজনীতি নেই। উনি কোরআনের ক জানে? আপনার কি প্রয়োজন সব কোরআনে আছে। আপনার জন্মের আগে থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত কি প্রয়োজন সব ফয়সালা কোরআনে আছে। আমরা কোরআন পড়তে পারি কয়জনে, অর্থ জানি কয়জনে, কবরে যাওয়ার পরেও কি ফয়সালা, তাও কোরআনে আছে। তাহলে এই আলোচনা থেকে মূল বিষয় যেটা দুটো, একটা হচ্ছে ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড এদেশের মানুষ মেনে নেবে না। দ্বিতীয়ত, ভারতের প্রতি কোনো নমনীয় ভাব বা নিগোসিয়েশন, এটাও এই দেশের জনগণ ভালোভাবে দেখবে না। জামাত ইসলাম কিন্তু ভারতের প্রতি স্বেচ্ছার, ভারতের পা চাটে না, বা ভারতের প্রতি কোনো নমনীয় ভাব না, সত্য কথা বলে। 2018 সালের নির্বাচনের আগে বিএনপির একটা প্রতিনিধি দল ভারতে গিয়েছিল কি জন্য? দেশের জনগণের প্রতি তাদের ভরসা নেই? কি বাল ছিটতে ভারতে যাওয়ার দরকার যে ভারতের সমর্থন নেওয়ার জন্য? ভারত কি বলল? ভারতের দুটো দলের কাছে গিয়েছিল, বিজেপি এবং কংগ্রেস। তারা বলল যে এই গাঙ্গুলি, কি একটা গাঙ্গুলি যেন নাম, এটা আমাদের মুখপাত্র। বিজেপিও বলল যে আমার যে বক্তব্য এটা গাঙ্গুলি বলবে, আর কংগ্রেসও বলল যে আমার বক্তব্যে গাঙ্গুলি বলবে। অথচ দুটো প্রধান দল, তাদের মুখপাত্র একজন হয় কিভাবে? এ থেকে বোঝা যায় বাংলাদেশের ব্যাপারে এই সব চ্যাটের বলের আটি এক জায়গায়। গাঙ্গুলি কি বলল? যে জামাতকে জোটের থেকে বাদ দিতে হবে। তাহলে বোঝা গেল যে বাংলাদেশের প্রতি এদের সব দলের মনোভাব এক। কারণ বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রি। ওদের দেশে যে দলই ক্ষমতায় আসুক মুসলমানদের সুযোগ সুবিধা দেয় না। পার্থক্য হচ্ছে বিজেপি মসজিদ ভাঙে, আর অন্যান্য দলটা মসজিদ ভাঙে না, তবে মুসলমানদের কোনো সুযোগ সুবিধাও দেয় না। তাহলে মুসলমানদের বিরুদ্ধে যেমন ওরা এক, বাংলাদেশে 90% বেশি মুসলমান, বাংলাদেশের ব্যাপারে ওদের মনোভাব এক। তাহলে ছোটোখাটো যে দল, ভিপি নুরের দল, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম বা অন্যান্য ছোটোখাটো কোনো দল, তারা তো যায়নি ভারতে ভারতের সমর্থন নেওয়ার জন্য। আমি রাজনীতি করব বাংলাদেশে আর সমর্থন নেব ভারতের, এটা কি এই দেশের জনগণ মেনে নেয়? আমি বাংলাদেশে রাজনীতি করব, বাংলাদেশের জনগণের প্রতি আমার পূর্ণ আস্থা থাকতে হবে। আর ভারতের সমর্থন লাগবে কোন বাল ছিটতে? অনেকে বলছে যে ডাকসু একটা গণ্ডির ভিতরে নির্বাচনটা হয়েছে, একটা গণ্ডির ভিতর, এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। অনেকে ভাবছে আছে, কিন্তু অনেকে ভাবছে যে এর মানে এই না যে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তা নয়। আবার জামাত ইসলাম যে আগের জায়গায় পড়ে থাকবে তাও না। জামাত ইসলাম আগামী নির্বাচনে ক্ষমতায় না গেলেও বোঝা যায় 100-র কাছাকাছি বা 100 বা 100-র কিছু বেশি আসন তারা পাবে। যেমন ডাকসুতে বাংলাদেশটা অনেক বড়, আর ডাকসু একটা গণ্ডির ভিতরে, নির্দিষ্ট গণ্ডির ভিতর।
নির্দিষ্ট গণ্ডির ভিতর হলে কি হবে, এখানে বাংলাদেশের 64টা জেলার ছেলেমেয়েরা লেখাপড়া করে। সবাই রাজনীতির খাতায় নাম লেখানো আছে তা নয়, সাধারণ শিক্ষার্থীদের সংখ্যাই এখানে বেশি। তাদেরও মা বাবা আছে। তারা যে ভোটটা দিয়েছে, তারা কি মা বাবার কাছে না শুনে দিয়েছে? অনেকে ভাবছেন যে এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব নেই। একথা সম্পূর্ণ ভুল। এর পুরোপুরি প্রভাব না থাকলেও কিছু প্রভাব তো অবশ্যই আছে। তাই আমি আমার দল বিএনপিকে আবারও সতর্ক করব, নেগোসিয়েশন তো করা যাবেই না, বরং ভারতের প্রতি সবসময় স্বেচ্ছার থাকতে হবে। ভারতের আধিপত্যবাদের প্রতি সবসময় সজাগ থাকতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং ভারতের প্রতি কোনো নমনীয় ভাব রাখা যাবে না। বাঁচতে চাইলে এই কথাগুলো মেনে চলতে হবে। আমি নিজেকে বিএনপি পরিবারের পরিচয় দিয়েই বলছি। আমার পূর্বপুরুষ ছিলেন 71-এ যে তথাকথিত স্বাধীন হয়েছিল, এই স্বাধীনের বিরোধী, অর্থাৎ এই দেশ ভাগ হয়ে যাক পাকিস্তানের থেকে, তা তারা চাননি, অর্থাৎ মুসলিম লীগের সমর্থক। তারপরে জিয়াউর রহমান সাহেব যখন বিএনপির দল গঠন করে, বিএনপির জন্ম যেদিন, আমরাও বিএনপি সেদিন থেকে। অর্থাৎ বিএনপির বাস যাক, বিএনপির বাস গেলে তো আমাদেরও যাবে, এটা আমরা চাই না। এজন্য সতর্ক করা। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছায় যায়। আর বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যেন সবাই দেখার সুযোগ পায়।